আসসালামু আলাইকুম। অনেক ষড়যন্ত্র করে অনেক চেষ্টা করেও কিছু করতে পারল না। কুল কিনারা শেষ পর্যন্ত বরবাদ সেন্সরে জমা পড়ে গেল। যাই হোক সে বিষয়ে পরে কথা বলব। তার আগে কথা বলতে চাই ঝন্টু সাহেব এবং নানা সাহাকে নিয়ে। একটা ইন্টারভিউতে শফিকুল মামুনের পেজে একটা ইন্টারভিউতে মেহেদী হাসান হৃদয় ঝন্টু সাহেব এবং নানা সাহা এর বক্তব্যের উত্তর দিয়েছে। তার আগে জেনে নেই ঝন্টু সাহেব আর নানা শাহ কি বলেছে। ঝন্টু সাহেব একটা স্ট্যাটাসে বরবাদ নিয়ে তো ১ম এ ভালো কথা বলছিল, সেটা নিয়ে আমি কনটেন্ট করেছি। ঝন্টু সাহেবকেও প্রশংসা করেছি। কিন্তু এরপরে নাকি ঝন্টু সাহেব এবং নানা শাহ একটা উক্তি করেছে যে বরবাদে তারা কোনো গল্প খুঁজে পায় নাই। তাদের কাছে বেসিক্যালি বরবাদ পছন্দ হয় নাই। এদিকে পি আহ আ মালেক আফসারী সাহেব ঝন্টু সাহেব সম্পর্কে অনেক সুন্দর মন্তব্য করেছেন। তিনি অনেক সিনিয়র মানুষ, কিন্তু তিনি সবাইকে স্টুডেন্ট মনে করেন। তাই সে সহজ সরল ভাবে স্টুডেন্ট মনে করে সবাইকে সব কথা বলে। এতে তারা কিছু মাইন্ড করে না। কিন্তু তার মনটা নাকি খুব সহজ সরল। জানি না কতটা সহজ সরল, কিন্তু সে এক মুখে যে ২ কথা বলে এটুকু প্রমাণিত হয়ে গেল। এই কথার মাধ্যমে যদি সে বলে থাকে যে বরবাদে কোন গল্প খুঁজে পায় নাই। তা বরবাদে যদি কোন গল্প খুঁজে না পেয়ে থাকে, তাহলে এর আগে তিনি কেন বললেন যে বরবাদ এই সময়ের দর্শক খুব পছন্দ করবে। খুব ভালো হয়েছে, অ্যাকশন আছে, গান আছে, ফাইট আছে, সব আছে, রোমান্স আছে। ওই কথাগুলো তাহলে উনি কেন বলছিলেন? বা নানা শাহর সঙ্গে সুর মিলিয়ে পরবর্তীতে সেই কথাটা তিনি কেন বললেন? কোন একটা পক্ষের চাপ কি তিনি অনুভব করেছেন? হতে পারে। তিনি যেই এলাকায় ঘোরাফেরা করেন সেই এলাকা থেকেই কিন্তু শাকিব খানের বিগ বাজেটের সিনেমার উপরে একটা চাপ থাকে। শাকিব খানের বড় বাজেটের সিনেমা আসলেই তাদের পেছনে আগুন ধরে যায়। কারণ তারা বড় বাজেট দিয়ে সিনেমা বানাইতে পারে না। তাদের কাছে বড় প্রোডিউসার আসে না। প্রোডিউসার এখন যারা আসতেছে তারা তাদের উপর ভরসা করতে পারছে না। কারণ তারা এখন আর ভালো ছবি বা হিট ছবি বা সুপার হিট ছবি বা ব্যবসা সফল ছবি দিতে পারছে না। তারা ৩০, ৪০, ৫০ লাখ টাকা দিয়ে সিনেমা বানায়। যেই সিনেমার শেষ পর্যন্ত ওই যে পোস্টার করার টাকাটাও উঠে আসে না। সিনেমার যে পোস্টার ছাপায় সেই পোস্টারের টাকাটাও উঠে আসে না। এই যখন সিচুয়েশন, তখন তারা মনে করছে শাকিব খানকে নিয়ে যদি বড় বাজেটের সিনেমা হয়, তাহলে তাদেরকে নিয়ে ২-১ টা যে প্রোডিউসার আসে এগুলো আর আসবে না। তার উপরে বরবাদকে নিয়ে আপনারা জানেন যে একক প্রোডিউসার না, একাধিক প্রোডিউসার একত্রিত হয়ে শাকিব খানকে নিয়ে ১২ কোটি টাকার উপরে অ্যামাউন্ট দিয়ে সিনেমাটা প্রযোজনা করেছে। তো সেই জায়গা থেকে এখন এই সমস্ত ডিরেক্টরদের জন্য যেসব প্রোডিউসাররা আছেন তারা যে ৪০-৫০ লাখ টাকা করে দেন, তারা যদি এখন বুদ্ধি কইরা ১৫-২০ জন এক হইয়া ৮-১০ কোটি টাকা দিয়ে শাকিব খানের নিয়ে সিনেমা বানায়, তাইলে উনাদের অবস্থা কি হবে? ভারতের ছবি বন্ধ করেছে, ইংরেজি ছবি বন্ধ করবে, আ কলকাতার ছবি বন্ধ করবে। এখন তাদের পেছনে বিষ ফোঁড়া হয়েছে যে বাংলাদেশের কোন ছবি যদি বিদেশে নির্মিত হয় সেটাও তারা বন্ধ করবে। এখন যদি শুটিং এর প্রয়োজনে, গল্পের প্রয়োজনেও যদি বিদেশে শুটিং হয়, তাহলে বাংলাদেশের টেকনিশিয়ান নিয়ে বিদেশে যেয়ে শুটিং করতে হবে। এটা তাদের দাবি। কারণ বাংলাদেশের টেকনিশিয়ানরা নাকি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিদেশের ছবি নির্মাণ করার কারণে। তার আরো একটা ষড়যন্ত্র রচেছিল। শাকিব খানের অন্তরত্ত্বা নিয়ে আসছে তারা ওই ছবিটাকে ব্যাকআপ দেওয়ার জন্যে। যে যদি বলে যে শাকিব খানের একটা ছবি তো লাগবেই ঈদে, তখন তারা অন্তরত্ত্বার কথা বলবে যে, "অন্তরত্ত্বা আছে, ভাই আপনার বাসায় ধরেন বাসি তরকারি আছে। আর ঐদিন নতুন কোন তরকারি রাঁধছে। আপনি কোনটা আগে খাবেন?" বরবাদ যদি মার্কেটে আসে, তাইলে কি অন্তরাত্মা কেউ দেখবে? অন্তরাত্মার বরবাদ দিয়ে আরেকটা কনটেন্ট আমি পরবর্তীতে করব। আজকের বিষয় সেটা না। আজকে শুধু কথা বলব যে ঝন্টু সাহেব আর নানা শাহ সাহেব। এই ঝন্টু সাহেব একজন নির্মাতা আর আ রাইটার। কয়েকদিন আগে একটা পোস্ট দেখলাম ঝন্টু সাহেবের ওই যে আ 'হেনা কোথায়' যে সিনেমাটা সিনেমাটার নাম জানি কি? ভুলে গেলাম। যাই হোক ওই সিনেমার একটা গান ঝন্টু সাহেব তো ওইটা করছিল কত সালে? ওই সিনেমার একটা গান আ ১৯৬৮ সালে ইন্ডিয়ায় একটা হিন্দি গান থেকে নকল করা। তার মানে ঝন্টু সাহেবরাও নকল করেই গান লিখত। এই হলো সিচুয়েশন। এই হলো সিচুয়েশন। সেই ঝন্টু সাহেব আ এখন বড় কথা বলছেন। এই যে সাপের ছবি তিনি বানাতেন, বিভিন্ন ছবি তিনি তার কয়টা মৌলিক গল্প, এটা এখন সন্দেহর দানা বেঁধেছে। তার সিনেমাগুলোর গল্পগুলো, গানগুলো নিয়ে যদি এখন পুরনো হিন্দি সিনেমা সার্চ করা হয়, তাহলে অনেক সিনেমার সঙ্গে তার সিনেমার গান, গল্প, লিরিক
তার রচিত লিরিক মিলে যাবে। তাহলে ঘটনা কোন জায়গায় যেয়ে প্যাচ খাইছে বোঝা যাচ্ছে? কপি পেস্ট কইরা যারা ডিরেক্টর হয়, কপি পেস্ট করে ওই সময়টা আসলে কপি পেস্ট করলে ধরার কোনো অপশন ছিল না। কারণ ওই সময় ওই যে ভিসিআর এর যুগ ছিল তো। ইন্টারনেট এত এভেইলেবল ছিল না। আর ভিসিআর এ ইন্ডিয়ান ছবিগুলো অত তাড়াতাড়ি আসতোও না। ১ মাস পরে ২ মাস পরে আসতো। তখন এত ইয়েও হইতো না। আ ওই যে চুরিও হইতো না। পাইরেসি হইতো না। তো ওই সময়ে আমরা এত কিছু জানতাম না। আমরা শুধু চিনতাম যে সিনেমা হল। সিনেমা মানে সিনেমা হল। বিটিভিতে একটা সপ্তাহে একটা বাংলা সিনেমা দেখাইতো ওইটা জানতাম। আর হলে যেয়ে সিনেমা দেখতাম। ওই সময় হলের পরিবেশও খুব ভালো ছিল। ফ্যান, সিট, আশপাশের পরিবেশ সবকিছুই খুব ভালো ছিল। পরিবার নিয়ে সিনেমা দেখতে যাওয়া যেত ওই সময়। যাই হোক আস্তে, আস্তে এই এমডিসির এই কতিপয় কিছু প্রোডিউসারদের লোভের কারণে, কতিপয় কিছু ডিরেক্টরদের আ স্বার্থান্বেষী সিদ্ধান্তের কারণে তারা অশ্লীল ছবি অল্প সময়ে প্রচুর টাকা আয়ের যে সন্ধান করতে গিয়ে তারা কিছু অশ্লীল ছবি বাজারে ছাড়া শুরু করলো। অশ্লীল ছবি যখন তারা বাজারে রিলিজ দেয়া, নির্মাণ করা, রচনা করা, প্রোডিউস করা শুরু করলো, তখন থেকে পরিবার নিয়ে আর কেউ সিনেমা হলে গেল না। সিনেমা হলে যখন পরিবার নিয়ে যায় না, তখনই সিনেমা হলের দুর্দশাটা আসলে শুরু হয়। অশ্লীল ছবির পতন তো হইছে, কিন্তু পরিবার যে সিনেমা হলে যাওয়াটা বন্ধ করছে, ওই প্র্যাকটিসটা আবার নতুন করে ঘুরে আনার শুরু করছে প্রিয়তমা। বা তার আগে শাকিব খানের আরো কয়েকটা ছবি বা আরো কিছু সিনেমা আছে মনপুরা, আ বা আরো আয়নাবাজি, এরকম আরো অনেক সিনেমা আছে। যেই সিনেমাগুলো পরিবারদেরকে সিনেমা হলে আবার আনতে শুরু করেছে। যখন সিনেমা হলে পরিবার নিয়ে আবার সিনেমা হলে সিনেমা দেখা শুরু করেছে শাকিব খানের 'বরবাদ', 'তুফান' তো হল ভেঙে পড়ার মতো অবস্থা। এই 'তুফানের' সময়, 'বরবাদের' সময় আরো কঠিন অবস্থা হবে। তো এই জিনিসটা এখন আবার তাদের ভাল লাগছে না। এখন তারা সেই রুগ্ন ছবি বানাবে। আবার সেই মানহীন, গল্প নাই, কোয়ালিটি নাই এ ধরনের সিনেমা তারা আবার বানাবে। আবার তারা হলগুলোকে যে কটা আছে ওগুলো আরো বন্ধের জন্য তারা পায়তারা করতেছে। বেসিক্যালি শাকিব খানই কিন্তু হলগুলোরে টিকায় রাখছে। তারা কথায়, কথায় বলে যে শাকিব খানের কারণে হল বন্ধ হইছে। আরে শাকিব খানের কারণেই তো শুধু হলগুলা, যখন শাকিব খানের সিনেমা রিলিজ হয় তখন হলগুলা খোলে। আর যখন আপনাদের ছবি রিলিজ হয় তখন হলগুলা বন্ধ হয়ে যায়। এই যখন মানচিত্র, তখন কার কারণে হল বন্ধ হয় এটা খুব সহজেই অনুমেয়। তো ঝন্টু সাহেব আর ঝন্টু সাহেবকে নিয়ে তো অনেক কথা বললাম। নানা শাহ সাহেবকে নিয়ে কি বলবো? তিনি একজন ঢাকাইয়া মানুষ, তার বাড়ি আছে। তার আয়ের কোনো চিন্তা মানে ওইভাবে তার টাকা-পয়সার সমস্যা নাই। সে একসময় প্রোডিউসও করছে শুনছি। ভিলেন চরিত্রে অভিনয় করেছে দীর্ঘদিন। অনেক ভালো অভিনেতা তিনি, প্রোডিউসার। এই মুহূর্তে তাকে নিয়ে কেউ কাজ করে না। বিশেষ করে নতুন যারা পরিচালক, যারা এফডিসির যেসব সংগঠন শাকিব খানের ছবি আটকাতে চাইতেছে, যে পরিচালক প্রযোজক সংস্থা, সেইখান সে তো আর এখন নতুন করে ছবি হয় না। নতুন যারা শাকিব খানকে নিয়ে বা সিয়াম আহমেদকে নিয়ে বা আরিফিন শুভকে নিয়ে যারা নতুন যেসব ডিরেক্টর সিনেমা নির্মাণ করছেন, তারা এই নানা শাহকে আর ডাকে না। বা ওদেরকে যারা প্রডিউস করছে তারা এই ঝন্টু সাহেবকে আর ডাকে না। ডাকে না যেহেতু, সেহেতু নিজের নাম ডাকটা অক্ষুণ্ণ রাখার জন্য নিজে কিছু একটা তো বলতে হবে, কিছু একটা করতে হবে। এই কিছু একটা বলে, কিছু একটা করে আলোচনায় থাকার সবচেয়ে সহজ মাধ্যমটা হচ্ছে শাকিব খান। শাকিব খানকে নিয়ে ২ টা নেগেটিভ কথা বললে তারা জানে যে সাকিবিয়ানরা বা শাকিব খানকে নিয়ে যারা কনটেন্ট বানায় তারা তাদেরকে নিয়ে আলোচনা করবে। তাদেরকে নিয়ে আলোচনা করলেই তারা মার্কেটে থাকবে। আর মার্কেটে নেগেটিভলি থাকে আর পজিটিভলি থাকে। সিচুয়েশনটা এখন এরকম যে মার্কেটে থাকতে হবে, আলোচনায় থাকতে হবে। তো এখন যেহেতু তাদেরকে নিয়ে কাজ হয় না, তাদেরকে কোনো কাজে নিচ্ছে না, তাদেরকে এগুলো দিয়েই তার আলোচনায় থাকতে হবে, মার্কেটে থাকতে হবে, মার্কেট গরম রাখতে হবে। যদি আমি বুঝি না, এইভাবে মার্কেটে থাইকা, আলোচনায় থাইকা, মার্কেট গরম রাইখা তাদের আসলে ফায়দাটা কি হয়? তারা ভাইরাল হচ্ছে, ওকে ফাইন। কিন্তু তারা তো ভাইরাল হইয়া ওই যে টিকটক করছে না। তারা তো ভাইরাল হইয়া কাপল ব্লগিং করছে না। তারা তো ভাইরাল হইয়া তেমন আর্থিক মানে সংযোগ হচ্ছে না তাদের। তাইলে তাদের লাভটা কোথায়? খুব সহজ। তাদেরকে কেউ একজন পেছন থেকে কলকাঠি নেড়ে উস্কায়া দেয়। তারা বেসিক্যালি ইসের পাগল। বলে না ওই যে কি একটা কথা আছে বাংলায় ভুলে গেছি।
তাদেরকে বাতাস দিলেই তারা পাগলামি শুরু করে দেয়। বিষয়টা এরকম। তারা কাদের বাতাস পাইয়া এই কথাগুলো বলে আমি জানি না। তাদের যদি এফডিসির জন্য এতই মায়া, এতই দয়া, তো ৳৫,০০,০০,০০০ খরচ করে তারা একটা এফডিসির তে বইসা এফডিসির লোকজনদেরকে নিয়ে তারা সিনেমা বানাক। এফডিসির টেকনিশিয়ানদেরকে নিয়ে তারা সিনেমা বানাক। প্রযোজক কেন খুঁজবে তারা? নানা সাহেব তো একজন সময় প্রযোজনা করতেন। তিনি তার বাড়ি বেচে সিনেমা বানাক। ঝন্টু সাহেব তার বাড়ি বেচে সিনেমা বানাক। এফডিসিকে দেক, ভরপুর দিয়ে দেক। প্রতি মাসে এফডিসির যারা আছে নিজের বাড়ি ভাড়া থেকে এনে ওদেরকে টাকা পয়সা দিয়ে দেক। অথবা নতুন সিনেমা বানাক। বানায়া তারপরে এদেরকে কাজ দেক। তারা তো সিনেমা বানাচ্ছেন না বা ওইভাবে প্রডিউস করছেন না। ঝন্টু সাহেব একটা কিভাবে যে আ ওই যে অপারেশন জ্যাকপট লুটপাটের অপারেশন জ্যাকপট না ওটা তো লুটপাট জ্যাকপট হওয়া উচিত সিনেমাটার নাম। ওইটা সম্পর্কে একটা প্রতিবেদন আসছে অনেক সংবাদ পত্রিকায় যে কিভাবে এই সিনেমাটা ওই সিনেমার নামে লুটপাট করছে সরকারি টাকা। একটা বাহিনীর টাকা। ওইটার হিসাব আলাদা। তো ওইটা যে কি হবে আল্লাহই জানে। এর আগে ঝন্টু সাহেব যা বানাইছে তা কিন্তু দেখার মতো কিছু হয় নাই। ওইটা যদি কিছু হয় অনন্ত জলিল সাহেবের মক্কানি দেখার জন্য অনেকেই যাবে। যেহেতু অনন্ত জলিল সাহেব আছে। অনন্ত জলিল সাহেবের একটা স্টিল পিকচার কিন্তু ওখানে খুব ভাইরাল হয়ে গেছে। সবগুলা হিরো দাঁড়ায় রয়েছে নরমাল ভাবে। সে কিন্তু একটা মাটির ঢিবি বানাইয়া, টিলা বানাইয়া সেই টিলার উপরে দাঁড়াইয়া তারপর লেবেল করছে। মানে লেবেলে আসছে। আরে তার লেবেলে আসতে হইলে একটা টিলা বানাইতে হয়। বুঝা গেছে ব্যাপারটা? সো এটা হচ্ছে হিরোদের লেভেলে আসার জন্য তার একটা টিলা বানাইতে হয়। ছবিটা কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে। ছবিটা আপনারা সবাই দেখছেন। আমি আর সংযোগ করলাম না ছবিটা এখানে। তো যাই হোক আ নানা শাহ আর ঝন্টু সাহেব আ যাই করেন না কেন, যেভাবে আপনারা শাকিব খান মানে আপনারা অন্যের হাওয়ায় নিজেরা পাগলামি করছেন বাতাসে, তাতে আসলে সিনেমার আল্টিমেট ক্ষতিই হচ্ছে। এই প্রোডিউসার আল্টিমেটলি সারা জীবন তার বিদেশের মাটিতে সিনেমা বানাবে না। এই প্রোডিউসার মেক্সিমাম ছবি দেশের মাটিতেই বানাবে। এই প্রোডিউসাররা আপনারা আটকায় দিতে চাইলেন। এই প্রোডিউসারটা কষ্ট পাইছে না। এই প্রোডিউসারের খারাপ লাগছে না। এই প্রোডিউসার যদি এই যে নিজের টাকা সে বিদেশে টাকা আয় কইরা দেশে নিয়ে আসতেছে, তার এত কি টাকা? এখন যদি এই প্রোডিউসার বলে যে আচ্ছা ঠিক আছে কোনমতে এটা দিছি, আর কোনদিন সিনেমা প্রডিউস করতে আসবো না। বাংলাদেশের সিনেমা বানাইতে আসবো না। তখন কি করবেন? আরো একটা ভালো প্রোডিউসার চলে যাবে না? তো এইভাবে অনেকে আ দেখায় এক জিনিস আমাদেরকে। আমাদেরকে সামনে সাইনবোর্ড রাখে এক জিনিস কিন্তু তাদের পেছনে উদ্দেশ্য থাকে আরেকটা। আরো একটা বিষয় আছে। এই বিষয়টা আমি অ্যা আ কার কাছে জানি শুনছি। অ্যা কিছু সিনেমা থাকে। রিলিজ করবে না কিন্তু রিলিজ ডেটটা নিয়ে রাখে। প্রতি মাসে ২ টা করে সিনেমা রিলিজের নিয়ম না? তো ধরেন রিলিজ ডেটটা নিয়ে রাখলো। তো বড় কোন সিনেমা আইসা দেখে কি যে ২ টা সিনেমা আগে থেকেই বুকিং করা আছে তারা রিলিজ করবে না। তখন এই ছোট সিনেমাকে রিকোয়েস্ট করতে হয়। তো ভাই তুমি আইসো না। তো রিকোয়েস্ট করলে শুকনা চিড়ায় তো আর আ এই কি ভিজে না। কি জানি প্রবাদটা ভুলে গেছি। আ যাই হোক। তো ও ও ও ও ওইটা তো আ হবে না। শুধু রিকোয়েস্ট করলে তো হবে না। তাকে কিছু একটা দিতে হয় টোকেন মানি। ওই টোকেন মানির কারণ পাইয়া তারা পিছায় যায়। ওইটাই তাদের লাভ। সিনেমাটা তারা রিলিজই করবে না কোনদিন। তো এরকম এই যে একে আসতে দিব না, এই করব না, হ্যান করব না, ওখানে কমপ্লেইন করব, এই করব। এখন এদেরকে তো থামাইতে হবে। এমনি তো থামানো যাবে না। এদের থামানোর জন্য এদের মুখে কিছু ঢুকাই দিতে হবে। তো এই প্রোডিউসার এদের মুখে কত টাকা ঢুকাইছে আমি জানি না। কিভাবে এটা থামাইছে তা জানি না। এটা হয়তো কোনদিন সামনে আসবেও না। তো আল্টিমেটলি এই প্রোডিউসারটা সাফার করছে। তো সাফার করার পরেও যদি আগামীতে এই প্রোডিউসার আবার বাংলা সিনেমা বানায়, আমাদের দেশের সিনেমা বানায়, তাহলে এই প্রোডিউসারকে অবশ্যই বাহবা দিতে হবে। এই প্রোডিউসারকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। সাধুবাদ জানাইতে হবে। দেশের সাধারণ মানুষ যেভাবে সোশ্যাল মিডিয়ায় সুর তুলেছিল, যেভাবে আওয়াজ তুলেছিল যে বরবাদকে আসতে দিতেই হবে যেকোনো উপায়ে। নাহলে হল মালিকরা আন্দোলনে নামবে। এটাও একটা কারণ হইতে পারে তাদের ভয় পাবার। তো যাই হোক আ শেষমেশ বরবাদ আসছে। এটাই সুখের সংবাদ, ভালো সংবাদ। আর ঝন্টু সাহেব, নানা সাহেব কখন কি বলে তাদের মাথার ঠিক নাই। তাদের কথা খুব বেশি যে পাত্তা দিতে হবে এমনটাও না। তবে মেহেদী হাসান কিন্তু খুব ভালো উত্তর দিয়েছে যে সবার এই ছবি একটা ছবি সবার পছন্দ নাও হইতে পারে। তাদের এটা পছন্দ হয় নাই। কিন্তু অন্য ৮-১০ জনের ছবিটা পছন্দ হবে। স্বাভাবিক। সুন্দর